এই সিনেমার কাহিনী আবর্তিত হয়েছে আলিনা আর রেজাকে নিয়ে। বাইরে থেকে দেখলে মনে হবে আহা কি সুন্দর আর সুখে একটা পরিবার, কিন্তু পর্দার আড়ালে যে কত বড় ক্ষত আর নোংরামি লুকিয়ে আছে সেটা কেউ কল্পনা করতে পারবে না। আলিনা খুব হার্ডওয়ার্কিং একটা মেয়ে। ও একজন পার্সোনাল শপার হিসেবে কাজ করে, যার কারণে ওকে কাজের প্রয়োজনে প্রায় দেশের বাইরে যেতে হয়। সহজ কথায় বিদেশ থেকে মানুষের পছন্দের জিনিসপত্র কিনে নিয়ে আসাই ওর কাজ। আর অন্যদিকে ওর স্বামী রেজা বাড়িতে থাকে আর আলিনার অনুপস্থিতিতে ওদের বাচ্চার দেখাশোনা করে। ওদের সাহায্য করার জন্য বাড়িতে আসিহ নামের এক কাজের মেয়ে বা আয়াও আছে। কিন্তু আসল টুইস্টটা এখানেই। আলিনা যখন কাজের জন্য বাইরে থাকতো ঠিক তখনই ওর অগোচরে রেজা আর আসিহ গত কয়েক বছর ধরে একটা অবৈধ প্রেমে জড়িয়ে পড়ে। তাদের এই পরক্রিয়া শুধু আলিনার বিশ্বাস ভাঙার মধ্যেই সীমাবদ্ধ থাকেনি, পরিস্থিতি আরো ভয়াবহ হয়ে যায় যখন আসিহ রেজার সন্তানের মা হতে চলে। আলিনা যখন হুট করে এই তেতো সত্যিটা জানতে পারে, ওর পায়ের তলা থেকে যেন মাটি সরে যায়। সে এক চরম বিপদে পড়ে যায়। একদিকে ওর এত বছরের সাজানো সংসার, অন্যদিকে আসিহর পেটে ওর স্বামীর বাচ্চা। আলিনা এখন কি করবে? ও কি সব ভুলে যাবে এবং সংসার টিকে রাখবে, নাকি রেজার মতো ধোঁকাবাজকে ওর নতুন বাচ্চার কথা ভেবে আসিহর হাতেই তুলে দেবে? এই মানসিক যন্ত্রণা আর অপমানের মধ্যেও আলিনাকে নিজের বাচ্চার কথা ভেবে শক্ত থাকতে হবে। আসলে শেষ পর্যন্ত তাদের এই বিষাক্ত সম্পর্কের পরিণতি কি হলো, চলুন কোনো ভূমিকা ছাড়াই একদম মূল গল্পে ঢুকে পড়া যাক। প্রিয় ভিউয়ার্স, আমি ইফতি, আপনারা দেখছেন মুভি খোর। মুভিটা শুরু হয় একটা এয়ারপোর্ট থেকে। আলিনা মাত্র বিদেশ থেকে কাজ সেরে দেশে ফিরল। ওকে রিসিভ করতে এয়ারপোর্টে এসছে ওর বড় রেজা আর তাদের আদরের মেয়ে রেরে। আলিনা রেজাকে বলেছিল, আমি যখন ছিলাম না তুমি তখন মালিককে খুব সুন্দর করে সামলেছ, সেজন্য থ্যাংক ইউ। রেজা হেসে উত্তর দিল, ধুর, মালিক তো আমারও ছেলে, আর তুমি তো ঘুরতে যাওনি, কাজের জন্য গিয়েছিলে। কথার মাঝখানে রেজা আলিনাকে জিজ্ঞাসা করলো, আচ্ছা তুমি যে বলেছিলে একজন নতুন বেবি সিটার বা আয়ার ঠিক করেছো, সে কি আসবে? আলিনা বলল, হ্যাঁ আসবে, ও আমার সাথে যোগাযোগ করবে বলেছে। কিছুক্ষণ পর তারা সবাই মিলে বাড়িতে পৌঁছালো। আলিনা রেজার এই বড় সংসার দেখাশোনা করার জন্য আগে থেকেই দুজন সাহায্যকারী ছিল, কাংকারিও আর পাক্কার। বাড়িতে ঢুকেই আলিনার এক মুহূর্ত দেরি না করে সোজা ছোট ছেলে মালিকের ঘরে গেল। কতদিন পর কলিজার টুকরাকে দেখলো, ছেলেকে জড়িয়ে ধরে ও একদম ইমোশনাল হয়ে পড়ল। আলিনা রেজাকে বলছিল সে নিজেকে খুব ভাগ্যবতী মনে করে, কারণ এই বছরটা তাদের জন্য পয়া বা আশীর্বাদ হয়ে এসেছে। একদিকে যেমন মালিকের জন্ম হয়েছে, অন্যদিকে তারা এত সুন্দর একটা বাড়িতে উঠতে পেরেছে। কথায় কথায় আলিনা জিজ্ঞাসা করল, আচ্ছা মেন্টেং এলাকায় আমাদের আগের যে বাড়িটা ছিল ওটার কোনো কাস্টমার জুটলো? রেজা খুশির খবর দিয়ে বলল, হ্যাঁ বাড়িটা প্রায় বিক্রি হয়ে গেছে, টাকাটা পেলে আমাদের জয়েন্ট অ্যাকাউন্টে চলে আসবে। দুজনের মনেই তখন অনেক আনন্দ, কারণ এই বাড়ির টাকাটা হাতে পেলেই সামনের বছর তাদের হজে যাওয়ার বহুদিনের স্বপ্নটা সত্যি হবে। সব মিলিয়ে বেশ সাজানো গোছানো আর সুখী একটা পরিবার। সেদিন বিকেলে আসিহ নামে নতুন সেই আয়াটা বাড়িতে আসলো। আসিহকে প্রথম দেখাতে দারোয়ান কাংকারিও তার রূপ দেখেই পুরাই ফিদা। পাক্কার শুরুতে নিয়ম মেনে আসিহর আইডি কার্ড বা কাগজপত্র দেখতে চেয়েছিল, কিন্তু ঠিক তখনই আলিনা এসে তাকে থামিয়ে দিল। আলিনা বলল যে আসিহ আগেই তাকে সব ডকুমেন্ট মোবাইলে পাঠিয়ে দিয়েছে, তাই এখন আর ওসব দেখার দরকার নেই। আসিহকে বেশ সহজেই বাড়িতে ঢোকার পারমিশন দিয়ে দেয়া হলো। এই বাড়ির ঠিক পাশেই রিকো নামে এক প্রতিবেশী থাকে, যে কিনা তাদের খুব ভালো ফ্রেন্ড। রিকোর অ্যাসিস্ট্যান্ট বাসুকিও এই পরিবারের সাথে বেশ মেলামেশা করে। এরপর আসিহ প্রথমবারের মতো ছোট বাচ্চা মালিককে কোলে নেয়। এখন থেকে মালিককে দেখাশোনার সব দায়িত্ব তারই। এর মধ্যে রেজা এসে আসিহর সাথে হাই হ্যালো করে সামান্য পরিচয় হলো। এরপর সে রেরেকে স্কুলে নামিয়ে দিয়ে নিজের অফিসের কাজে বেরিয়ে গেল। তাদের এই হাসি খুশি আর গোছানো সংসার দেখে প্রতিবেশী রিকোর বউ ইভা মনে মনে বেশ হিংসা করছিল। সে ভাবছিল তার সংসারটাও যদি ওদের মতো এত সুন্দর আর পারফেক্ট হতো। একটু পর আলিনা পাক্কারকে বলল আসিহকে পুরো বাড়িটা ঘুরে দেখাতে এবং ওর থাকার ঘরটা বুঝিয়ে দিতে। বাড়ি দেখতে দেখতে আসিহ যখন রান্নাঘরে গেল, দেখলো সেখানে অনেক খাবারের প্যাকেট সাজানো। অবাক হয়েও জিজ্ঞাসা করলো, এত খাবার কিসের জন্য? পাক্কার গর্ব করে বলল যে প্রতি শুক্রবার আলিনা আর রোজ রেজা এতিম বাচ্চাদের জন্য প্রচুর খাবার আর টাকা দান করে। এটা শুনে আসিহ তো পুরো অবাক। ও মনে মনে ভাবলো, ইস, আমার মালিকরা কত বড় মনের মানুষ, কত দয়ালু। এরপর তারা আলিনার অফিস রুমটা দেখতে গেল, যেখানে থেকে সে লাইভ স্ট্রিমিং করে নিজের প্রোডাক্ট বিক্রি করে। সবশেষে পাক্কার তাকে আলিনা আর রেজার বেডরুম এবং রেরে ও মালিকের আলাদা আলাদা ঘরগুলো চিনে দিল। আসিহর কাছে মনে হলো সে একটা চমৎকার পরিবারে কাজ পেয়েছে। আলিনা আসিহকে বুঝিয়ে বলে যে এতদিন মালিক ওর কোলের কাছে ঘুমাতো, কিন্তু এখন ও চাচ্ছে মালিক যেন ধীরে ধীরে একা ঘুমানোর অভ্যাস করে। আর সে কারণে আলিনার এমন একজনকে দরকার ছিল যে মালিককে সামলাতে পারবে। এরপর আলিনা আসিফকে ওর থাকার ঘরটা দেখিয়ে দেয়। ঘরটা ছিল এই বাড়ির পুরনো পরিচারিকা মাবাক কার এর ঘরের একদম পাশেই। আলিনা আসিফকে বলে, তুমি এখন একটু রেস্ট নাও, কারণ আজ থেকে কিন্তু তোমার ডিউটি শুরু। এই বলে আলিনা যখন নিচে নেমে যাচ্ছিল তখন মাবাক কার ওকে ইশারায় ডেকে থামায়।
মবাক্কার ফিসফিস করে আলিনাকে সাবধান করে দেয়। সে বলে, আমার কিন্তু এই মেয়েটাকে সুবিধার মনে হচ্ছে না, ওর মনে নিশ্চয়ই কোনো খারাপ মতলব আছে। কিন্তু আলিনা সেটা হেসে উড়িয়ে দেয়। ও বলে যে ও মানুষের চোখ দেখে বুঝতে পারে যে কে কেমন, আর আসিয়াকে ওর বেশ ভালো মানুষই মনে হয়েছে। আসি আর মবাক দুজনের ঘরেই ছিল বাড়ির ছাদের এক কোণে, আর এই ছাদ থেকে আসলে সিনেমার আসল রহস্য বা ভয়ঙ্কর কাহিনীটা শুরু হয়। পরদিন সকালে দেখা যায় আলিনা তার কাজ নিয়ে প্রচন্ড ব্যস্ত। আসিফ তখন নিজে থেকে আলিনার দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেয় আর বলে যে আলিনা ব্যস্ত থাকলে মালিককে যেন তার কোলে দিয়ে দেয়। সে সময় আলিনার কিছু বন্ধুও সেখানে ছিল, যারা আলিনাকে ওর বিজনেস বা প্রোডাক্টের লাইভ করতে হেল্প করছিল। সবাই যখন কাজে মগ্ন, ঠিক তখনই হঠাৎ আসিহর এক বিকট চিৎকার সবার বুক কেঁপে ওঠে। দৌড়ে গিয়ে তারা দেখে আসিহ মালিকের পিঠে পাগলের মতো জোরে জোরে থাপ্পড় মারছে, কারণ মালিক মুখে কিছু একটা দিয়ে চিবুচ্ছিল আর সেটা তার গলায় আটকে গিয়েছিল। চেক করে দেখা গেল মালিকের মুখে আসলে আলিনার জামার একটা বোতাম আটকে ছিল। এটা দেখে আলিনা তো পুরো থ হয়ে গেল। সে নিজের উপর খুব রাগ করছিল আর বারবার মাফ চাইছিল, কারণ তার এই সামান্য অসাবধানতার জন্য বাচ্চাটার বড় কোনো বিপদ হতে পারত। এদিকে আলিনার স্বামী রেজা তখন মাঠে ফুটবল খেলছিল। খেলার মাঝ পথেই আলিনা তাকে ফোন করে অস্থির হয়ে বাসায় ফিরতে বলে। রেজা বাসায় এসে দেখে আসিফ তখন মালিককে ঘুম পাড়ানোর চেষ্টা করছে। দুপুরে যা যা ঘটেছিল রেজা সব আগে থেকেই জানতো, তাই মালিককে বাঁচানোর জন্য সে আসিফকে মন থেকে ধন্যবাদ দেয়। কিন্তু আলিনার মন কোনোভাবেই মানছিল না। সে নিজেকে সবকিছুর জন্য দায়ী করছিল। সে ভাবছিল নিজের কাজে সে এতটাই মগ্ন ছিল যে ছেলের দিকে খেয়ালই দেয়নি। তার কারণেই বাচ্চাটা বোতাম গিলে ফেলতে যাচ্ছিল। রেজা তখন তাকে বুঝিয়ে শান্ত করে যে দেখো, এই বয়সে বাচ্চারা তো সবকিছু হাত দিয়ে ধরবে, মুখে দিয়ে দেখতে চায়, এটা তো ওদের স্বভাব, এটা পুরোপুরি তোমার দোষ না। পরদিন সকালে আসিহ রেজার জন্য স্পেশাল করে এক গ্লাস জুস বানিয়ে আনে। সে চিনির বদলে সামান্য মধু দিয়েছিল জুসটাতে। এটা দেখে তাদের বাড়ির কাজের লোক পাক্কার আসিহকে বেশ বকাঝকা করে, কারণ সে আগে কখনো রেজার জন্য কাউকে এভাবে জুস বানাতে দেখেনি। ঠিক ওই সময়েই রেজার কাছে একটা ফোন আসে যে তার বাড়ির কেনাবেচার সব কাজ মিটে গেছে। রেজা আসিহর বানানো জুসটা খেয়ে দেখলো এটার স্বাদ একটু অন্যরকম। আসিফ ভাবছিল হয়তো জুসটা ভালো হয়নি, তাই সে খুব লজ্জা পাচ্ছিল। কিন্তু রেজা যখন হাসি মুখে বলল যে জুসটা আসলে দারুণ হয়েছে, তখন আসিহর মুখ ফুটে হাসি বেরোয় আসলো। রেজা এমনকি পাক্কারকেও বলে দেয় যে সে যেন আসিয়ার কাছ থেকে এই জুসটা বানানো শিখে নেয়। দুপুরে আলিনা ওস্তাদ হৃদয়ের পরিচালনায় একটি ধর্মীয় সভায় যোগ দেয়। সেখানে থেকে সে রেজাকে ভিডিও কল করে যেন সে ওই হুজুরের কথাগুলো শুনতে পায়। অনুষ্ঠান শেষ হলে উম্মি হাসনা আলিনাকে আগামী মাসে ইসলামী নারীর স্বাবলম্বিতা বিষয়ের উপর একটি অনুষ্ঠানের সঞ্চালক হওয়ার প্রস্তাব দেন। আলিনা খুশি মনে রাজি হয়। রাতে মালিককে ঘুম পাড়িয়ে দিয়ে আসি যখন নিচে আসে, দেখে রেজা সোফায় বসে বেশ আরাম করে ফুটবল খেলা দেখছে। আসি তার জন্য এক গ্লাস স্ট্রবেরি জুস বানিয়ে নিয়ে আসে। রেজা জুসটা খেয়ে আবারও অনেক প্রশংসা করে, কিন্তু কিছুক্ষণ পরেই রেজার হাবভাব কেমন জানি পাল্টে যেতে থাকে। সে আসির দিকে খুব একটা অন্যরকম বা খারাপ নজরে তাকাচ্ছিল, যা দেখে আসি বেশ অস্বস্তিতে পড়ে। ঠিক সে সময় আলিনা বাসায় ফিরে আসে। সে এসে রেজাকে তার পুরনো একটা প্রমিসের কথা মনে করিয়ে দেয়। রেজা কথা দিয়েছিল যে সে বাচ্চাদের নিয়ে কোথাও ঘুরতে যাবে। পরদিন সকালে তারা সবাই মিলে ঘুরতে বের হয়। একটা হোটেলে চেক ইন করে যেন একটু রেস্ট নেওয়া যায় আর ব্যাগপত্রগুলো রাখা যায়। আসিও তাদের সাথে এসেছিল কারণ মালিকার রেরেকে সামলানোর জন্য তাকে দরকার ছিল। কিন্তু হোটেলে পৌঁছানোর পর আলিনা খেয়াল করে আসিওর চেহারাটা কেমন জানি ফ্যাকাশে হয়ে আছে। তার শরীরটা একদম ভালো নেই। আসি অবশ্য অসুস্থ শরীর নিয়েও বারবার বলছিল যে সে সাথে যাবে, কিন্তু আলিনা তাকে জোর করেই হোটেলেই থেকে যেতে বলে। বাচ্চাদের দায়িত্ব আলিনা একাই নিজের ঘাড়ে নেয়। সবাই মিলে রেডি হয়ে নিচে নামে চিড়িয়াখানায় যাওয়ার জন্য। কিন্তু একদম নিস্তলে আসার পর রেজার হঠাৎ মনে পড়ে যে সে তার ফোনটা রুমেই ফেলে এসেছে। সে তখন আলিনা আর বাচ্চাদের বলে, তোমরা গাড়ি থেকে বসো, আমি চট করে রুম থেকে ফোনটা নিয়ে আসছি। এই বলে রেজা একাই আবার উপরের দিকে রওনা দেয়। রেজা ফোনটা নেয়ার জন্য রুমে গিয়ে দেখে ফোনটা কোথাও নেই। ও বারবার আসিফকে ডাকছিল কিন্তু কোনো সারা শব্দ পাচ্ছিল না। এরপর ও আসিহর রুমে ঢুকে দেখে আসিফ অজ্ঞান হয়ে ফ্লোরে পড়ে আছে। আসির পরনে তখন পাতলা কাপড় ছিল, তাই রেজা ওকে কোলে তুলে নিতে গিয়েও একটু ইতস্তত করছিল। শেষে একটা তোয়াল দিয়ে ওর শরীরটা ঢেকে দেয়। ঠিক তখনই আসিহর জ্ঞান ফিরে আর হুট করে রেজাকে সামনে দেখে দুজনে খুব ঘাবড়ে যায়। রেজা ওকে বুঝিয়ে বলে যে ও শুধু ফোন নিতে এসেছিল আর ওকে ওভাবে পড়ে থাকতে দেখে সাহায্য করতে গেছে। তবে রুম থেকে বের হওয়ার সময়ও রেজার মাথায় আসিহর ওই দৃশ্যটাই ঘটছিল। যাওয়ার পথে রেজার মেয়ে রেরে জিজ্ঞাসা করে, বাবা একটা ফোন আনতে এত দেরি হলো কেন? রেজা তখন একটা অজুহাত দিয়ে বলে যে ফোনটা সোফার নিচে বা কোথাও ঢুকে গিয়েছিল, তাই খুঁজতে সময় লেগেছে। কিন্তু চিড়িয়াখানায় যাওয়ার পরও রেজার মাথার ভেতর আসিহর সেই দৃশ্যটাই বারবার আসছিল। রাতে ডিনার করার সময় ও একদম চুপচাপ ছিল। আলিনা এটা খেয়াল করে জিজ্ঞাসা করলো, কি ব্যাপার, তুমি এত চুপচাপ কেন?
রেজা দায়সারা ভাবভাবে উত্তর দিল যে ও আসলে মন দিয়ে খাবার খাচ্ছে। হোটেলে ফেরার পর মাঝরাতে হঠাৎ রেজার ঘুম ভেঙে যায়। ওর মাথায় যেন কি একটা অদ্ভুত চাপে। ও সোজা আসিয়ার রুমের দিকে যায় এবং দেখে আসিয়া গোসল করছে। রেজা তখন কাণ্ডজ্ঞান হারিয়ে আসিয়ার সাথে বাজে কিছু করতে চায়। এদিকে আলিনারও ঘুম ভেঙে যায় এবং ও দেখে রেজা পাশে নেই। ও খুঁজতে খুঁজতে আসিয়ার রুমে গিয়ে ওদের দুজনকে খুব আপত্তিকর অবস্থায় ধরে ফেলে। কিন্তু পরক্ষণে রেজার হুঁশ ফেরে আরো বুঝতে পারে যে আসলে এসব কিছুই ঘটেনি। সবটাই ছিল ওর মনের একটা কুৎসিত কল্পনা বা দিবা স্বপ্ন। ও নিজের উপর খুব লজ্জিত হয় এবং সাথে সাথে ইস্তিগফার পড়ে, নিজেকে শান্ত করার চেষ্টা করে। এরপর সে ট্যুর শেষ করে ওরা সবাই আবার বাড়িতে ফিরে আসে। সহজ কথায় বলতে গেলে এরপর সবাই মিলে বাড়িতে ফিরে আসে। কিন্তু মাঝরাতে হঠাৎ রেজার ঘুম ভেঙে যায়। ও শুনতে পায় মালিকের ঘর থেকে কেমন যেন খটখট শব্দ আসছে। গিয়ে দেখে আসি একা একা জানলার পর্দা লাগানোর চেষ্টা করছে। রেজা যখন ঘরে ঢুকলো ও দেখলো আসি ওর গায়ের কাপড়টা একটু সরে কাঁধ বেয়ে বের হয়ে আসছে। দৃশ্যটা দেখে রেজা এক মুহূর্তের জন্য থমকে গেল। হঠাৎ আসি ব্যালেন্স হারিয়ে পড়ে যেতে নিলে রেজা তাকে জড়িয়ে ধরে ফেলে। দুজনে এত কাছাকাছি চলে আসে যে মনে হচ্ছিল এখনই বোধহয় তারা একে অপরকে কিস করে ফেলবে। কিন্তু শেষমেশ ওরা নিজেদের সামলে নেয়। রেজা একটু গম্ভীর হয়ে আসিকে বলে, এত কষ্ট করা কি দরকার? এসব কঠিন কাজ থাকলেও কারিওকে ডেকে নিলেই তো পারো। রেজা যখন নিজের ঘরে ফিরে যাচ্ছিল তখনই আসি হুট করে ঘরের দরজাটা বন্ধ করে দেয়। এরপর আর নিজেদের আটকে রাখতে পারেনি তারা। প্রথমবার তাদের মধ্যে একটা গভীর চুম্বনের ঘটনা ঘটে। পরদিন সকালে আলিনা তার মেয়ে রেরেকে স্কুলে পৌঁছে দিতে চায়, কিন্তু রেরে তো নাছর বান্দা। সে জেদ ধরেছে যে সে আসিহর কাছে যাবে, কারণ কাল রাতে আসিহর বলা রূপকথার গল্পটা এখনো শেষ হয়নি। আলিনা ওকে বোঝানোর চেষ্টা করলো যে আসিহ তো যেতে পারবে না, ওকে মালিকের দেখাশোনা করতে হবে। কিন্তু রেরে কোনো কথাই শুনছিল না। বাধ্য হয়ে আলিনা নিজে বাড়িতে থেকে মালিকের উদ্দেশ্য দায়িত্ব নিল আর আসিহকে বলল রেরের সাথে স্কুলে যেতে। যখন গাড়ি ছাড়লো তখন কাজের মহিলা মাবাক কার দেখলো যে রেজা আর আসি একই গাড়িতে যাচ্ছে। এটা দেখেও কেমন জানি অস্বস্তি বোধ করছিল, যেন কিছুটা সন্দেহ করছে। রেটাকে স্কুলে নামিয়ে দেওয়ার পর রেজা আসিকে বলল, চলো তোমাকে বাড়িতে নামিয়ে দিয়ে আসি। আসি প্রথমে একটু ইতস্তত করছিল। ও বলল যে ও অনলাইনে বাইক বা ওজেকে উবার নিয়ে চলে যাবে। তো অনেকক্ষণ অপেক্ষা করেও ও কোনো রাইড পেল না। শেষে রেজার জোরাজুরিতে ওর গাড়িতে উঠলো। রেজা আসিকে নিয়ে সিনারি এলাকার একটা নিরিবিলি বাড়িতে গেল। সেখানে পৌঁছানোর পর রেজার মধ্যে কেমন যেন একটা অস্থিরতা কাজ করছিল। বোঝা যাচ্ছিল ও মনে মনে খুব এক্সাইটেড। ও আসিকে বলল বাড়ির ভেতরে আসতে, কিন্তু আসি একটু ভয় পাচ্ছিল। ও গাড়িতে বসে থাকতে চাইলো। রেজা ঘরের দরজায় গিয়ে চাবি দিয়ে খোলার চেষ্টা করলো, কিন্তু কিছুতেই চাবি মিলছিল না। তখন আসি এগিয়ে এসে দেখালো যে চাবিটা রেজা গাড়িতেই ফেলে এসেছে। সেই আসল চাবি দিয়ে আসি নিজেই দরজাটা খুলে দিল। ভেতরে ঢোকার পর রেজা আর নিজের উপর কন্ট্রোল রাখতে পারলো না। ও আসিকে একরকম টেনে হিচড়ে ভেতরে নিয়ে যায় এবং তারা ফিজিক্যাল রিলেশনশিপে লিপ্ত হয়। বেডরুমগুলো বন্ধ ছিল, তাই ওরা ওই গোদাম ঘরের মধ্যেই মেলামেশা শুরু করে। কাজ শেষ করে বের হওয়ার সময় হঠাৎ রেজার এক কলিগ সেখানে হাজির। রেজা তো একদম হড়বড়িয়ে গেল। খুব ঘাবড়ে গিয়ে ওর সাথে একটা মিথ্যা গল্প ফাঁদলো। ও বলল আসি নাকি বাড়িটা কিনতে চায়, তাই ও আসিকে বাড়িটা দেখাতে এনেছে। কিন্তু কপাল খারাপ, ওই কলিগ তখন জানালো যে বাড়ির মালিক তাকেও পাঠিয়েছে অন্য একটা কাস্টমারকে বাড়িটা দেখানোর জন্য। বাড়ি ফেরার পর আসি আবার তার আগের রুটিনে ফিরে গেল, অর্থাৎ মালিকের সেবা করা। কিন্তু রেজা যেন পাগল হয়ে গেছে। ও মালিককে দেখার নাম করে বারবার ঘরে ঢোকে আর সুযোগ বুঝে আসিহর গায়ে হাত দেওয়ার বা তাকে টাচ করার চেষ্টা করে। আলিনা তখনও বান্দুঙে ছিল আর রেডি স্কুলে, তাই ফাঁকা বাড়িতে তারা আবারও মেলামেশা করে। ওই দিন রাতে আলিনা যখন বাড়ি ফিরল দেখলো তার স্বামী একদম মরার মতো অঘরে ঘুমাচ্ছে, হয়তো সারাদিনের ধকলের কারণে। পরদিন সকালে আলিনার আঙ্গি একটা বড় ক্লায়েন্টের সাথে মিটিং করতে গেল। ওই ক্লায়েন্ট একসাথে অনেকগুলো নামি দামি ব্র্যান্ডের ব্যাগ অর্ডার দিতে চায়। আলিনা তাকে বুঝে বলল যে এত ব্যাগ একসাথে জোগাড় করতে হলে তাকে সরাসরি দুবাইয়ের অফিসিয়াল শোরুমে যেতে হবে। ক্লায়েন্টও রাজি হয়ে গেল এবং আলিনাকে বলল দুবাই যাওয়ার ব্যবস্থা করতে। এদিকে বাড়িতে কারিও হঠাৎ দেখে রেজা অফিস থেকে অনেক আগে চলে এসেছে। ও একটু অবাক হয়ে ভাবলো রেজা কি আলিনাকে খুব মিস করেছে নাকি, তাই কি তাড়াতাড়ি ফিরল। কিন্তু বাড়ির কাজের মেয়ে মাবাক্কার তাকে জানালো যে আলিনা তো বাড়িতে নেই, সে ক্লায়েন্টের সাথে দেখা করতে পন্ডক ইন্ডা হতে গেছে। কারিও চলে যাওয়ার পর মাবাক্কার মনে মনে খুব টেনশনে পড়ে গেল, কারণ সে বুঝতে পারছে বাড়ির ভেতরে কিছু একটা তো গড়বড় চলছে। মাবাক্কার যখন মালিকের ঘরের দিকে যাচ্ছিল হুট করে সে ঘরের ভেতর থেকে আসিহর গলার খুব অদ্ভুত শব্দ শুনতে পায়। আসিহ কেন মালিকের ঘরে আর সেখান থেকে অমন শব্দ কেন করছে সেটা ভেবে মাবাক্কারের সন্দেহ হয়। সে জোর করে ঘরে ঢোকার চেষ্টা করে, কিন্তু দেখে ভেতর থেকে দরজা বন্ধ। খানিকক্ষণ পর দরজা খোলে, তখন সে দেখে ভেতরে শুধু রেজা আর মালিক বসে আছে। আসিহ সেখানে নেই। ঠিক তখনই রেজা তাকে বলে এক কাপ
কফি বানিয়ে আনতে। এই কথাটা শুনে মোয়াক্কার বেশ অবাক হয়, কারণ সে জানে রেজা কফি একদমই পছন্দ করে না। সে সবসময় জুস খায়। রেজার হাবভাব দেখে মনে হচ্ছিল সে কিছু একটা লুকাচ্ছে। সে একটা বাহানা দিল যে রাতে তার জরুরি মিটিং আছে, তাই জেগে থাকার জন্য কফি খাবে। মোয়াক্কার যখন ওখান থেকে চলে যায় তখন আসি তার লুকানো জায়গা থেকে সুরসুর করে বেরিয়ে নিজের ঘরে পালিয়ে যায়। কিন্তু মোয়াক্কার তো এত সহজে ছাড়বার পাত্র না। সে সোজা আসিহর রুমে গিয়ে হানা দেয় আর জোর করা শুরু করে। সে এতক্ষণ কোথায় ছিল? আসি ভয়ে ভয়ে মিথ্যা বলে যে সে মালিককে ঘুম পাড়িয়ে দিয়ে নিজের ঘরে ঘুমিয়েছিল, কিন্তু মোয়াক্কার এটা একদমই বিশ্বাস করে না। সে সরাসরি আসিফকে হুমকি দেয় যে রেজার সাথে যদি তার কোনো আজে বাজে সম্পর্ক থাকে তবে সে আলিনাকে সব বলে দিয়ে তার 12টা বাজিয়ে দেবে। এরপর এক রাতে ঘটে এক তুলোঘটি কাণ্ড। মোয়াক্কার শুকনো কাপড় নিয়ে সিঁড়ি দিয়ে নামছিল, এমন সময় সিঁড়িতে রাখা একটা সাবানের উপর তার পা পড়ে। মুহূর্তে পা পিছলে সে ধপাস করে নিচে পড়ে যায়। চোটটা এতটাই গুরুতর ছিল যে তাকে সাথে সাথে হাসপাতালে নিতে হয়। ডাক্তার পরীক্ষা করে জানান যে তার গোড়ালির হাড় ফেটে গেছে এবং অপারেশন ছাড়া উপায় নেই। অনেকদিন হাসপাতালে থাকার পর সে ছাড়া পেয়ে এবং পুরোপুরি সুস্থ হওয়ার জন্য গ্রাম থেকে ঘুরে আসার ছুটি নেয়। এরপর আমরা দেখি কারিওকে সে তার গাড়িতে বাজারের ব্যাগগুলো গুছিয়ে রাখছিল। এমন সময় হুট করে তার নজর যায় আসিহর দিকে। সে দেখে আসিহ রাস্তার একপাশে দাঁড়িয়ে কারোর জন্য অপেক্ষা করছে। একটু পরেই একটা গাড়ি এসে তাকে তুলে নেয়। কারিও খেয়াল করে দেখলো এটা আসলে রেজার গাড়ি। কি হচ্ছে দেখার জন্য কারিও গাড়িটার পিছু নেয়। সে দেখে গাড়িটা তাদের বসের একটা পুরনো পরিত্যক্ত বাড়ির সামনে গিয়ে থামলো। দেয়ালের আড়াল থেকে কারিও উকি দিয়ে যা দেখলো তাতে তার চোখ কপালে উঠে গেল। সে দেখলো রেজা আর আসিহ পরক্রিয়ায় লিপ্ত। দৃশ্যটা দেখে কারিও মনে মনে তওবা পড়ে নিল আর দেরি না করে সাথে সাথে প্রমাণ হিসেবে পুরো ঘটনার ভিডিও করে ফেললো। বাড়ি ফিরে কারিও আসিহকে একা পেয়ে সরাসরি চেপে ধরলো। সে বলে, তোমাকে কি আলিনা আপার জন্য একটু মায়া লাগে না? ওনার সাথে এমন বিশ্বাসঘাতকতা করতে পারলা? কারিও যখন আসিওকে সেই ভিডিওটা দেখালো তখন আসিওর আর কিছু বলার ছিল না, কিন্তু আসিও মেয়েটা ছিল চরম ধূর্ত। সে সুযোগ বুঝে কারিওর ফোনটা হাতে নেয় এবং ভিডিওটা ডিলিট করে দেয়। শুধু তাই না, হিস্ট্রি থেকে মুছে ফেলে যাতে কোনোভাবেই সেটা আর ফেরত না আনা যায়। কারিও তো পুরো ভ্যাবা চাকা খেয়ে গেল। বিকেলের দিকে আসিও উল্টো চাল চাললো। সে আলিনার কাছে গিয়ে কারিওর নামে আজে বাজে মিথ্যা কথা ছাড়াতে লাগলো। সে বলল কারিও নাকি আলিনার পার্সোনাল পোশাক চুরি করেছে। এমনকি আসিও নিজের পোশাকের কথা তুলল যে কারিও নাকি ভোরবেলা তার কাপড়ও নিয়ে গেছে। আলিনা তো শুনে রেগে আগুন। সে কারিওকে ডেকে কৈফত চাইল। কারিও নিজের আলমারি খুলে দেখে সত্যি সত্যি সেখানে আলিনার পোশাক রাখা। সে তো আকাশ থেকে পড়লো, কারণ সে জানতো না এগুলো এখানে কিভাবে এলো। এদিকে আসিও আগুনে ঘি ঢেলে বলতে লাগলো, দেখলেন তো আপা, আমার কাপড় ওর কাছে পাওয়া গেছে। কারিও বুঝতে পারলো সে বড় কোনো ফাঁদে পড়েছে। সে বারবার আল্লাহর নামে কসম কেটে বলতে লাগলো সে নির্দোষ এবং সে কিছু করেনি, কিন্তু আসিহর শয়তানির কাছে তার কথা কেউ বিশ্বাস করছিল না। রেজা বাড়িতে আসার পর আসিও তাকে বাড়িয়ে বাড়িয়ে অনেক আজে বাজে কথা শোনায়। আলিনাও রেজার কানে বিষ ঢেলে বলে যে সে সত্যি কারিওর আলমারিতে কাপড় পেয়েছে। এসব শুনে রেজা একদম খেপে যায় আর কারিওকে তক্ষুনি বাড়ি থেকে বের করে দেয়। এখন মোয়াক্কার আর কারিও দুই বাধা যখন দূর হয়ে গেল তখন রেজা আর আসিহর জন্য পুরো মাঠ ফাঁকা। আলিনা যখন নিজের কাজ বা পডকাস্ট নিয়ে ব্যস্ত হয়ে দেশের বাইরে থাকে তখন এই সুযোগ রেজা আর আসিও বাড়িতে নিজেদের নোংরা সম্পর্ক নিয়ে মেতে ওঠে। ঘটনা অন্যদিকে মোড় নেয় যেদিন রেরে স্কুল থেকে একটু জলদি ফিরে আসে। ও ঘরে ঢুকে দেখে রেজা আসিওর ঘর থেকে বেরোচ্ছে। রেরে জানায় যে আজ স্কুল তাড়াতাড়ি ছুটি হয়ে গেছে আর ওর বান্ধবী বাবা ওকে বাড়িতে নামিয়ে দিয়ে গেছে। রাতে ডিনার করার সময় আলিনা যখন বলে যে তাকে আবারও দুবাই যেতে হবে তখন রেজা কিছুটা বিরক্ত হওয়ার ভান করে। এটা দেখে ছোট মেয়ে রেরের মনে খটকা লাগে এবং ও রেজার দিকে কৌতূহলী প্রশ্ন ছুড়ে দেয়। একদিন কথা ছলে রেজা বলে যে তাদের কাজের মেয়ে আসিওর ব্যবহার দিন দিন খুব বিরক্তিকর হয়ে যাচ্ছে। এটা শুনে রেরে হুট করে বলে বসে, তাহলে তো বাবা তুমিও খুব বিরক্তিকর, কারণ আজ দুপুরে তুমি আমাকে স্কুল থেকে আনতে যাওনি। রেরে এখানেই থামেনি। ও আরও বলে যে ও রোজ রেজাকে ঘর থেকে শুধু অন্তর্বাস পরা অবস্থায় বের হতে দেখেছে। রেজা তখন খুব সাবধানে পরিস্থিতি সামলানোর চেষ্টা করে আর বলে যে স্ত্রী খুঁজছিল আর রেরে হয়তো ভুল দেখেছে। কিন্তু ছোট মেয়ের মুখে এসব কথা শুনে মা আলিনার মনে বড়সড় একটা সন্দেহের দানা বাঁধে। রান্নাঘরে গিয়ে আলিনা আসিওকে জিজ্ঞাসা করে, আচ্ছা রেজা কি তোমার রুমে গিয়েছিল? আসি একদম আকাশ থেকে পড়ার মতো ভান করে বলে, না তো, উনি কেন আমার রুমে যাবেন? কিন্তু কথা বলার সময় আলিনা একটা খটকা খেলো। আসিও রেজাকে মাস বলে ডাকছে, যেটা সাধারণত অনেক কাছে মানুষেরা ডাকে। ধরাকে আসি একটু ঘাবড়ে গেল, তারপর আমতামতো করে বলল যে আলিনাকে ডাকতে দেখে ওর মুখ ফসকে বেরিয়ে গেছে। এরপরই সে তাড়াহুড়ো করে ময়লা ফেলার বাহানায় বাইরে চলে গেল। ঠিক ওই সময় আলিনার আঙ্গুল কেটে গেল আর ওর মনে হলো সামনে নির্ঘাত খারাপ কিছু ঘটতে যাচ্ছে। পরদিন আলিনা আঙ্গির সাথে আসিওকে নিয়ে কথা বলছিল। আঙ্গি বলল, আসিও মেয়েটা তো বেশ সুন্দরী, ও চাইলে তো মডেলিং করতে পারতো। মানে আঙ্গিও
কারিও বুঝতে পারছিল আসিয়া কোনো সাধারণ কাজের মেয়ে না। এদিকে আলিনার দুবাই যাওয়ার কথা ছিল, কিন্তু ওর মনটা খুব ডাকছিল, তাই ওর ট্রিপটা বাতিল করতে চাইছিল। কিন্তু টিকিটের দাম অনেক বেশি হওয়ায় আঙ্গি ওকে বুঝে শুনিয়ে এয়ারপোর্টে পাঠিয়ে দিল। অন্যদিকে বাড়ির কেয়ারটেকার কারিওর মাথা তখন অন্য চিন্তা। সে একটা মোবাইলের দোকানে গিয়ে সিসিটিভি ফুটেজে রিকভার করার চেষ্টা করছিল, কারণ ও আগেই খেয়াল করেছিল যে আসিও কিছু ফুটেজ ডিলিট করে দিয়েছে। আলিনা যখন দুবাইয়ের পথে, তখন কারিও তাকে ফোন দিয়ে আগের সব ভুলের জন্য মাফ চাইলো আর একটা ভিডিও পাঠালো। ভিডিওটা দেখা মাত্রই আলিনার মাথায় যেন আকাশ ভেঙে পড়লো। ওর সাথে সাথে ড্রাইভারকে গাড়ি ঘুরিয়ে বাসায় ফিরতে বলল। বাসে তখন ইলাহি কাণ্ড। রেজা ভাবছিল আলিনা তো চলেই গেছে, তাই সে আসিওর সাথে রোমান্টিক সময় কাটানোর সব আয়োজন করে ফেলেছে। আসিও রেজাকে শান্ত করলো যে বাসায় এসে ওদের ডিস্টার্ব করার মতো কেউ নেই। ঠিক তখনই আলিনা ঝড়ের বেগে বাসায় ঢুকে ওদের হাতে নাতে ধরে ফেলে। আলিনা ভেবেছিল রেজা লজ্জা পাবে, কিন্তু হলো উল্টোটা। রেজা বিন্দুমাত্র লজ্জিত না হয়ে উল্টো আসিওর পক্ষ নিল। সে সগর্বে বলল যে সে আসিওকে ভালোবাসে এবং আলিনাকে নিজের বাড়ি থেকে ঘাড় ধরে বের করে দিল। এমনকি আসিও যখন আলিনাকে মারতে যাচ্ছিল, রেজা তখন চুপচাপ দাঁড়িয়ে তামাশা দেখছিল। যে বাড়ি আলিনা নিজের হাতে সাজেছিল, আজ সেখানে সে পর হয়ে গেল। আর নিজের মেয়ে রেরের চোখেও ওকে অপরাধী বানিয়ে দেয়া হলো। অসহায় আলিনা ওর বান্ধবী আঙ্গির বাসায় গিয়ে উঠল। বুঝতে পারছিল না ওর হাসি খুশি স্বামীটা এক রাতের মধ্যে কিভাবে এতটা বদলে গেল। আঙ্গি ওকে বোঝালো যে এই আসিওর মতো ঘরের শত্রুরাই আসলে সব থেকে বেশি ভয়ঙ্কর হয়। পরদিন আলিনা যখন স্কুলে রেরেকে আনতে গেল, রেরে তো তা ওর কাছে আসতেই চাইল না। উল্টো রেরে এখন আসিওকে মা বলে ডাকছে। আলিনা অবাক হয়ে দেখলো মাত্র এক রাতের মধ্যে আসিও বাচ্চাগুলোর মগজ এমনভাবে ধোলাই করেছে যে ওরা এখন নিজেরাই মাকে চিনছে না। আঙ্গি এসব দেখে মেজাজ ঠিক রাখতে না পেরে আসিওর চুল ধরে টেনে ধরলো। রেজে এসে উল্টো আঙ্গিকে কষে এক চর মারল। পরে কারিও আর বাসার সবাই মিলে আলিনাকে আসল সত্যিটা জানালো। সে বলল যে আসিও আসলে কোনো ভালো মানুষ না, সে রীতিমতো কালো জাদু বা জাদু টোনা করেছে। সে এক তান্ত্রিকের কাছে গিয়ে আলিনার জামার বোতাম আর বাচ্চাদের চুল দিয়ে বশীকরণ করেছিল। শুধু তাই নয়, আসিও নিজেকে সবার কাছে আকর্ষণীয় দেখানোর জন্য তান্ত্রিকের দেয়া এক ধরনের পাউডার মুখে মাখত, আর রেজাকে সব সময় বশ করে রাখার জন্য তাকে এক অদ্ভুত পানীয় খাওয়াতো। এমনকি বাড়ির সিঁড়িতে সে সাবান মাখিয়ে রাখত যাতে অন্যরা পড়ে গিয়ে বিপদে পড়ে। কারিও খুব সাবধানে বাসায় ঢুকে রেরে আর মালিকের ঘর থেকে সে তান্ত্রিকের দেয়া তাবিজগুলো খুঁজে বের করে। এরপর তারা সবাই মিলে ওস্তাদ রিজওয়ানের কাছে যায়। হুজুর সব দেখে বলেন যে এই শয়তানি জাদু থেকে বাঁচতে হলে সূরা ফালাক আর সূরা নাস পড়ে এই তাবিজগুলো পুড়িয়ে ফেলতে হবে। রাতে আসি বুঝতে পারে যে তার জাদুর তাবিজগুলো কেউ চুরি করেছে। সে একদম পাগল হয়ে যায়। অন্যদিকে হুজুর তখন রেজাকে সুস্থ করার জন্য দোয়া শুরু করেন। আসি তখন রেরেকে ভয় দেখাতে থাকে যে তার মা তাকে ফেলে চলে গেছে। ঠিক তখনই আলিনা চুপি চুপি বাসায় ঢোকে এবং রেরেকে খুঁজে পায়। হুজুরের কথা মতো আলিনা সারা ঘর খুঁজে আসিওর ঘরের সিলিং থেকে জাদুর প্রধান বাক্সটা উদ্ধার করে। আলিনা যখন সূরা পড়তে পড়তে জাদুর জিনিসগুলো পোড়াতে শুরু করলো, ওদিকে আসিওর ওপর জাদুর উল্টো প্রভাব পড়া শুরু হলো। সে যন্ত্রণায় ছটফট করতে লাগলো, আর অন্যদিকে রেজার শরীর থেকে জাদুর বিষ নেমে গিয়ে সে সুস্থ হতে শুরু করলো। আসিও একদম মরিয়া হয়ে আলিনাকে মারতে আসে এবং ভয় দেখায় যে সে বাচ্চাদের বারান্দা থেকে ফেলে দেবে। আলিনা কান্নাকাটি করে ওর বাচ্চাদের বিজীবন ভিক্ষা চায়। দুজনের ধস্তাধস্তির এক পর্যায়ে আসিও ব্যালকনি দিয়ে নিচে ঝুলে পড়ে। আলিনা তাকে বাঁচানোর জন্য হাত বাড়াই দিচ্ছিল ঠিকই, কিন্তু ওর হাত তেলের কারণে পিচ্ছিল থাকায় ও আসিওকে ধরে রাখতে পারেনি। আসিও নিচে পড়ে গিয়ে মারা যায়। ঘটনার কয়েক মাস পর রেজা তার ভুল বুঝতে পারে। সে নিজের করা সব আচরণের জন্য আলিনার কাছে ক্ষমা চায়। আলিনা তাকে মাফ করলেও জানায় যে সব আগের মতো হতে ওর আরো সময় লাগবে। শেষ পর্যন্ত তারা এই শয়তানি আর খারাপ পথ ছেড়ে আল্লাহর পথে ফিরে আসে এবং সবাই মিলে হজে যাওয়ার প্রস্তুতি নিতে শুরু করে। প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের মুভিটি। কেমন লাগলো সবাই প্লিজ কমেন্ট করে জানাবেন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে।